এমনি নুরুল আমিন ভাই লিখেছেন যে শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে, হ্যাঁ ঠিক আছে, শুনতে পাচ্ছেন, ধন্যবাদ আপনাদের। তো আমি তাৎক্ষণিকভাবে লাইভে আসলাম, কোনো রকম ফেসবুকে আগে থেকে পোস্ট না দিয়ে। আজকে আমাদের বুড়িরহাট বাজারে ওয়াকাফ 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশে ওয়াকাফ বিলের বিরুদ্ধে যে মহাসমাবেশ হতে চলেছে, সেই সমাবেশের প্রচারে এবং ওয়াকাফ কালাকানুনের বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সভা ছিল। তো সেই কারণে আমি ধন্যবাদ যারা যে সমস্ত ভাইয়েরা রেসপন্স দিচ্ছেন, যে শোনা যাচ্ছে, তাদেরকে ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। তো যে কথা বলছিলাম, যে সেই প্রোগ্রামের জন্য আমি সন্ধ্যা থেকে আর কি জানতে পারিনি। আমি প্রোগ্রাম শেষ করেই বাড়িতে ফিরতে ফিরতে গাড়িতে দেখলাম, আমি ফেসবুক খুলতেই দেখলাম যে মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ভিডিওটা সামনে আসলো, ওনার লাইভটা। তো আমরা এতদিন পর্যন্ত মানে ভাবছিলাম যে জাতির মধ্যে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যারা মূর্খ সমাজ রয়েছে, মূর্খ বলে পরিচিত সবার কাছে, মূর্খামি করে, সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকীর ভক্তরা। তারা কোনো কিছু না বুঝেই, না জেনেই ফেসবুক পোস্ট শুরু করে দিয়েছিল যে সমাবেশে ভাইজান নেই, সেই সমাবেশে আমরা নেই। এবং আমরা অনেক নিন্দামন্দ করছিলাম, কারণ আব্বাস সিদ্দিকী সাহেবও তিনিও ভিডিওতে বলেছেন যে আমি ব্রিগেড সমাবেশে থাকবো না। কে থাকবে না থাকবে জানি না, আমি থাকবো না। কেন? আমার ব্যক্তি স্বার্থের জন্য আমি থাকবো না। ওনার ব্যক্তি স্বার্থ কি ছিল? ওনার ব্যক্তি স্বার্থ ছিল যে উনি ব্রিগেড সমাবেশটা ডাকছেন না, অন্যরা ডাকছেন, সেটা সর্বভারতীয় সংগঠন হোক আর তাতে অন্যান্য সবাই যুক্ত থাকুক না কেন, অন্য ওলামায়ে কেরাম বা অন্যান্য নেতৃত্বরা ডেকেছেন, আব্বাস সিদ্দিকী সাহেব ডাকেননি। সেই জন্য আব্বাস সিদ্দিকী সাহেবের সেটা পছন্দ হচ্ছে না। দ্বিতীয় কারণ উনি বলেছেন, মানে একটাই কারণ বলেছেন, তো এটাই হচ্ছে দ্বিতীয় কারণ। সেটা হচ্ছে যে আইএসএফের ছেলেপিলেরা, নওশাদ সিদ্দিকের সমর্থকরা কলকাতাতে মহামিছিল করেছিল ওয়াকাফ আইনের বিরুদ্ধে। সেটাকে কেন্দ্র করে পুলিশ কিছু কিছু জায়গায় লাঠিচার্জ করেছে, তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করেনি। সেই জন্য আব্বাস সিদ্দিকী সাহেব সেখানে বা ব্রিগেড সমাবেশে থাকবেন না বলে জানিয়েছিলেন। তো আমরা বলেছিলাম, বা আমাদের কথা স্পষ্ট ছিল, বা সারা বাংলার মানুষের কথা এটাই ছিল যে ওটা হচ্ছে আপনার রাজনৈতিক পার্টি, আপনার ভাইয়ের রাজনৈতিক পার্টির সমর্থকরা মিলে মিছিল করেছিল। এটা কোনো অরাজনৈতিক সাংগঠনিক মিছিল ছিল না। এটা সর্বভারতীয় অরাজনৈতিক প্ল্যাটফর্ম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই মিছিল করা হয়েছিল। সেই জন্যে তারা কেউ আপনার দায় নেয়নি বা নেবে না, এটা খুবই ক্লিয়ার কথা, এখানে কোনো সমস্যা নেই। দ্বিতীয় কথা হচ্ছিল যে আব্বাস সিদ্দিকী সাহেব তার ব্যক্তি স্বার্থের কারণে ব্রিগেড সমাবেশের বিরোধিতা করেছেন বা ব্রিগেড সমাবেশের সম্পর্কে নেগেটিভ কথা বলেছেন। এটা নিয়ে আমরা চরম নিন্দা জানিয়েছি, এখনও নিন্দা জানাচ্ছি। এখন কথা হচ্ছে, যিনি জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, সেই মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, যাকে নাকি কোনো এক সময় পাকাকুল্লা উপাধি দেওয়া হয়েছিল, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি ইতিপূর্বে আনিস খান হত্যার পরে তিনি মন্তব্য করেছিলেন যে পুলিশকে ফাঁসানো হচ্ছে। কিন্তু ঘটনা কি ঘটেছিল সেটা পরবর্তীতে সবার সামনে এসেছে। তো এবারে তিনি কয়েকটা মন্তব্য করেছেন, কয়েকটা কথা বলেছেন, যেগুলো খুব ভয়ঙ্কর মন্তব্য। প্রথম কথা, তিনি বলেছেন যে এই ব্রিগেড সমাবেশের এক্ষুনি কোনো প্রয়োজন নেই। আরে মৌলানা সাহেব, আপনি রামলীলা ময়দানে জমিয়তের পক্ষ থেকে মিটিং করলেন, সমাবেশ করলেন কেন? সেটা আপনারটা প্রয়োজন ছিল, আর ব্রিগেড সমাবেশটা প্রয়োজন নেই। আপনি কোন কারণে এটা, মানে কিভাবে বলতে পারলেন? বিন্দু পরিমাণ আপনার অন্তরে বাঁধলো না এটা বলতে, যে আমি ব্যক্তি স্বার্থের কারণে গোটা জাতিকে আমি বিপদের মুখে ফেলে দিচ্ছি, আমার ব্যক্তি স্বার্থের কারণে গোটা জাতিকে আমি ভুল পথে দিক নির্দেশনা দিচ্ছি? আপনার একবারও এটা মনে বাঁধলো না, বুকে বাঁধলো না? আপনি যেটা মনে করেন যে আমি পশ্চিমবাংলার মধ্যে একমাত্র সবচেয়ে জ্ঞানী বুদ্ধিজীবী নেতা, আমি পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে যেটা বলবো সেটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত, এই
যে সংকীর্ণতা ধ্যান ধারণার মধ্যে আপনি রয়েছেন, সেটা কি কোনো জ্ঞানী মানুষের কাজ? আপনি একটা ভয়ঙ্কর মন্তব্য করেছেন যে জমিয়ত উলামায়ে হিন্দ বলতে আমরাই জমিয়ত উলামায়ে হিন্দ, আর যারা জমিয়ত উলামায়ে হিন্দ করে সেটা হচ্ছে জমিয়ত উলামায়ে আরশাদ মাদানির গ্রুপ, সেটা সংগঠন নয়। আপনি নাকি জমিয়ত উলামা বা আপনারাই জমিয়ত উলামা হিন্দের সংগঠন। মাওলানা সাহেব, আপনি এত ভয়ঙ্কর কথা কিভাবে বলতে পারলেন? মাওলানা আরশাদ মাদানি সাহেব কে, আর আপনাদের পরিচয় কি? মাওলানা আরশাদ মাদানি সাহেব এখনো পর্যন্ত সর্বভারতীয় আমিরুল হিন্দ হিসাবে তিনিই রয়েছেন, সেটা মাওলানা মাহমুদ মাদানি সাহেব মেনে নিয়েছেন সকলের সম্মতিতে। একটু সমস্যা হচ্ছিল, সেই জন্য একটু সমস্যা হলো। তো সকলের সম্মতিতে মাওলানা আরশাদ মাদানি সাহেব জমিয়ত উলামায়ে হিন্দের এবং গোটা ভারতবর্ষের আমিরুল হিন্দ নির্বাচিত হয়েছেন। আপনি বলছেন মাওলানা আরশাদ মাদানি সাহেবের সংগঠন হচ্ছে জমিয়ত উলামায়ে হিন্দের গ্রুপ, এটা আপনি কিভাবে বলতে পারলেন? মাওলানা আরশাদ মাদানি সাহেব তিনি হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র, তিনি গ্রুপ, আর আপনি পশ্চিমবাংলার আবু তালেব চৌধুরী সাহেবের পুত্র, আপনি জমিয়ত উলামায়ে হিন্দের ধারক বাহক, আর মাওলানা হোসেন আহমদ মাদানী সাহেবের পুত্র তিনি জমিয়ত উলামার গ্রুপ হয়ে গেলেন। আপনি কতটা মানে জ্ঞানীর এবং মানে আপনার জ্ঞানের এবং বোধের পরিচয় দিয়েছেন, আপনি একবার বিশ্লেষণ করুন তো। আপনি বলছেন যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাকে জানায়নি কেন, কলকাতায় এসেছে আমাকে ডাকেনি কেন, আমিও তো মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য। মাওলানা সাহেব, আপনাকে প্রশ্ন করি, আপনি যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অনুগত প্রকৃত সদস্যের ভূমিকা পালন করে থাকেন, তাহলে আপনি রামলীলা ময়দানে প্রোগ্রাম করার সময়, রামলীলা ময়দানে আপনি সমাবেশ করলেন, আপনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন, তাদের পরামর্শ নিয়েছেন, তাদেরকে বলেছিলেন? অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কাউকে নিয়েছিলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা নেবেন না, কেন নেবেন না? আপনি আপনার সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দের ব্যানারে করেছেন বলে, তাহলে আপনি আপনার সংগঠনের ব্যানারে করতে পারেন তাদেরকে না জানিয়ে। আপনি আরেকজন সংগঠনের ব্যক্তি, মানে সংগঠনের ধারক বাহক হিসাবে আপনি পরিচিত এবং সেটাই আপনি লালন করেন, তাহলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আপনাকে ডাকিনি বলে আপনার এত হাতে ঘা লেগেছে? আপনি তো, আপনার কি উচিত ছিল? আপনার তো উচিত ছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে আলোচনা করা। আপনি কি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সবচেয়ে বড় নেতা, যে আপনাকে বাদ দিয়ে ছোটখাটো নেতারা কাজ করছে? সরাসরি যেখানে খালেদ সাইফুল্লাহ রহমানি, আপনার ফজলুর রহিম মুজাদ্দেদি, যারা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদর এবং সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, তারা যখন যে সমাবেশটা ডেকেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, বার্তা দিয়েছেন, তাদের উপরে আপনি গিয়ে কথা বললেন কি করে? মাওলানা সাহেব, একটা কথা বলতে চাইছিলাম, আমি মানে আপনাকে সম্মানের সাথে বলছি আর কি, যেহেতু আপনি শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনি আমাদের থেকে অনেক বড়, অনেক জ্ঞানী, আপনাকে দেখে বহুত কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, শিখেছি, এখনো শিখছি, আগামীতে শিখবো, আগামীতেও আপনার ভালো ভালো পদক্ষেপের প্রশংসা করব। কিন্তু এই জাতির এই ক্রান্তি লগ্নে আপনি এতটা গাদ্দারি করা আপনার উচিত হয়নি। হ্যাঁ, আমি ওই ভাষাটাই বলছি, গাদ্দারি। তার কারণ আব্বাস সিদ্দিকী সাহেব ব্রিগেড সমাবেশের বিরোধিতা করলে আমরা আমাদের ঘরের ফুরফুরা সিলসিলার ঘরের ছেলে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে আমরা মুখ খুলেছি, তাকে গাদ্দার বলে চিহ্নিত করছি। কিন্তু আপনাকে গাদ্দার বলে চিহ্নিত করব না, কেন করব না? আপনার তো মানে আব্বাস সিদ্দিকী সাহেব একটা কথা বললে অত কিছু যায় আসে না, কারণ তার শিক্ষা দীক্ষার যোগ্যতা কম। কিন্তু আপনার শিক্ষা দীক্ষার যোগ্যতা কত কম নয়, আপনি একটা কথা বললে সেই কথাটা অনেক বড় তার ভূমিকা রাখে। কিন্তু আপনি আজকে জাতির কাছে যেভাবে পচে গেছেন, জাতির সামনে যে পরিচয় দিয়েছেন, সেই পরিচয়টা কখনো মুছতে পারবেন? জাতির সঙ্গে আজকে যে গাদ্দারি করলেন, সেই গাদ্দারিটা আপনি আর মানে ইতিহাস থেকে আপনি বাদ দিতে পারবেন? আমাদের নুরুদ্দিন রহমানি ভাই লিখছেন যে আসলে উনি চান না যে ওনার থেকে কেউ কলকাতাতে বড় সমাবেশ করুক। জি ভাই, একদম ঠিক কথা বলেছেন। উনি চাইছেন যে রামলীলা ময়দানে আমি কলকাতাতে সমাবেশ করেছি প্রথমেই, আমার পরে আর কেউ বড় সমাবেশ করুক। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের থেকে আর কেউ বড় নেতা আছে পশ্চিমবাংলায়, মওলানা কামরুজ্জামান সাহেব হোক বা আর অন্য কেউ, মুফতি আব্দুল মতিন সাহেব হোক, এইরকম কেউ থাকুক, এটা উনি ভালো চোখে দেখেন না বা চাইছেন না, এটাই হচ্ছে আসল কথা। তো আমি যেটা মানে সার কথা বলতে চাইছি, যে আপনি যে মানে দাবিগুলো করেছেন আর যে কারণগুলো দেখিয়েছেন, সেই কারণগুলো একদমই মানে ঠুনকো যুক্তি এবং ঠুনকো কারণ। আপনার সেই কারণ টিকবে না। তার কারণ
আপনি যদি সমাবেশ করতে পারেন আপনার নিজস্ব সংগঠনের ব্যানারে মুসলিম পার্সোনাল ল বোর্ডকে না জানিয়ে, তাহলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আপনার মতো একজন মানে অনুগত ছাড়া মানে যে অবাধ্য সদস্যকে বাদ দিয়ে সমাবেশ করতেই পারে, তাতে কিছু আসে যায় না। তার কারণ আপনি যদি অনুগত সদস্যের পরিচয় দিতেন, তাহলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড অবশ্যই আপনার সঙ্গে আলোচনা করতো, আপনাকে ডাকতো, এবং আপনিও প্রথমে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পরামর্শ অনুযায়ী আপনি চলতেন। তার কারণে এই ভারতবর্ষে একমাত্র আপনি নেতৃত্ব দেবেন এটা তো কোথাও লেখা নেই, সেটা তো হতে পারে না। তার কারণ আপনি আপনার ব্যানারটাকে আপনার নিজের পরিচয় পরিচিতি কাজে লাগিয়ে আপনি আপনার নিজস্ব যে পাবলিক ফিগার, সেই পাবলিক ফিগার কাজে লাগিয়ে আপনি মন্ত্রিত্ব পেয়েছেন। আপনি নিজস্ব পার্টি অনেক করেছেন, কিন্তু সেখান থেকে কিছু দখল করতে মানে পদ পাননি বা জিততে পারেননি কোথাও কখনো। আপনি নিজের পাবলিক ফিগারটাকে কোনো একটা পার্টির কাছে দেখিয়ে বিক্রি করে তার মুনাফা হিসাবে আপনি মন্ত্রিত্ব পেয়েছেন। এখন তো আপনাকে মানে কথা ঘোরাতেই হবে, এটাই হচ্ছে শেষ মানে এর মানে ফলাফল হিসাবে বোঝা যাচ্ছে। তো দ্বিতীয় কথা হচ্ছে, এই যে সময়ে দেখা যাচ্ছে আপনি সব কিছুই জানেন, যে সময়টা দেখা যাচ্ছে যে আজকে এতদিন ধরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আপনার 14 তারিখের দিকে সম্ভবত 10 তারিখের পর থেকে সম্ভবত 10 তারিখ থেকে 14 তারিখ এর মধ্যে, আমি ডেটটা মনে পড়ছে না, এর মধ্যে ব্রিগেড সমাবেশ ঘোষণা দিয়েছে। তারপর থেকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পশ্চিমবাংলার যারা মানে সক্রিয় সদস্য কর্মী যারা রয়েছেন, বিশেষ করে মাওলানা কামরুজ্জামান সাহেব রয়েছেন, হ্যাঁ, তারপরে সহযোগী অনেক যারা রয়েছেন, বসিরহাটের খোবাইব আমিন সাহেব, ফুরফুরা শরীফের পীরজাদাগণ, মুফতি আব্দুল মতিন সাহেব, এই সেখান থেকে নিয়ে এ পর্যন্ত সারা বাংলাব্যাপী প্রচার করে যাচ্ছেন। বিশাল বিশাল মানুষ সাড়া দিচ্ছে, সাড়া পাওয়া যাচ্ছে সব জায়গা থেকে। মুসলমানরা যে ঘুম থেকে জেগে উঠেছে, এটা কি বড় কথা নয় মোল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব? এটা কি বড় কথা নয়? মুসলমানদের ঘুম থেকে জেগে ওঠাটাই বড় কথা ছিল। আজকে যে মুসলমানরা জেগে উঠেছে, সবাই ব্রিগেডের জন্য সাড়া দিচ্ছে, সব জায়গা থেকে গাড়ি করা হচ্ছে, এই যে মানে ঘুমন্ত মানুষেরা জেগে উঠেছে, এটা কি বড় কথা নয়? আপনি ঠুনকো যুক্তি দেখিয়ে বলছেন যে এখন সমাবেশের প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে কেস হয়েছে, এখন অপেক্ষা করতে হবে, গরম তাওয়ায় রুটি সেকে নেবে। এই সমস্ত কথা আপনি কেন বলছেন? মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, গরম তাওয়ায় রুটি শেখার কথা আপনি বললেন, আপনি কতটা লজ্জা আপনার মধ্যে আছে একবার চিন্তা করে দেখুন তো। লজ্জা শরমের পরিচয় আপনি দিয়েছেন। গরম তাওয়ায় রুটি আপনি শেখেননি, আপনি আপনার অরাজনৈতিক সংগঠনের পরিচয় ব্যবহার করে, অরাজনৈতিক সংগঠনের পাবলিক ফিগার ব্যবহার করে আপনি মন্ত্রিত্ব দখল করেননি, আপনি তৃণমূল কংগ্রেসের থেকে টিকিট নেননি। আপনি আপনার অরাজনৈতিক সংগঠন ব্যবহার করে যদি আপনি গরম তাওয়ায় রুটি শেখতে পারেন, তাহলে অন্যরা শেখলে আপনার সমস্যা কোথায়? যদিও এখানে সেরকম করে ব্যাপার হবে না, আপনি বদনাম করার চেষ্টা করেছেন, তারপরেও আপনি শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানীগুণী মানুষ, আপনার দ্বারায় অনেক সমাজে খেদমত হচ্ছে এবং আগামীতেও হবে ইনশাল্লাহ আশা করি। কিন্তু শুধুমাত্র ব্যক্তি স্বার্থের কারণে নিজের মানে নেতৃত্ব এবং কর্তৃত্ব বজায় রাখার জন্য আপনি গোটা বাংলার মানুষের আবেগ নিয়ে খেলা করলেন, আবেগের সঙ্গে গাদ্দারি করলেন, এইটা আপনার উচিত হয়নি। আমাদের কেউ একজন ভাই মোশারেফ ভাই লিখছেন, উনি যে জাতির ভিতরে একজন বড় গাদ্দার, সেটা আজ ওনার ব্যবহারে বহিঃপ্রকাশ করে দিলেন। খোদা যখন ইলম সিজ করে নেয়, মুনাফিকদের অবস্থা তখন এমনই হয়। জি ভাই, তো যাই হোক, আমি বেশি বড় কথা বলবো না, তার কারণ বড় কথা বলার জন্য বড় বড় ওলামায়ে কেরাম রয়েছেন। আমি জমিয়ত উলামায়ে হিন্দের একজন সক্রিয় কর্মী এবং সদস্য, মাওলানা আরশাদ মাদানী সাহেবের নেতৃত্বে জমিয়ত উলামায়ে হিন্দ করি। কিন্তু আপনার কথাকে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আপনি যে বললেন যে জমিয়ত উলামায়ে হিন্দ বলতে একমাত্র আপনি বা আপনারা, আর মাওলানা আরশাদ মাদানী সাহেব জমিয়ত উলামায়ে হিন্দের গ্রুপ, সংগঠন নয়, আপনার এই কথাকে আমি কন্ডেম করছি, আমি নিন্দা জানাচ্ছি। এবং এটা আপনি মানে কোনো মানে উদার মানসিকতার ভালো মানুষের পরিচয় দেননি। এই সময়টা উচিত ছিল সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে, সমস্ত ভেদাভেদ ভুলে আপনার চুপ থাকা। আপনার যদি ব্রিগেড সমাবেশ পছন্দ না হতো, আপনি চুপ থাকতে পারতেন, আপনার কোনো বার্তা দেওয়ার প্রয়োজন ছিল না। তার কারণ আপনার এটা বুঝতে হতো যে না, এটা সমস্ত জাতির স্বার্থ জড়িয়ে রয়েছে। মুসলমানরা ঘুম থেকে জেগে উঠেছে, ব্রিগেডে আসুক, ব্রিগেডে আসলেই তো কোনো অফেন্সিভ কোনো কিছু হচ্ছে না, সবাই ব্রিগেড করতে পারে। আপনি রামলীলা ময়দান করতে পারেন, আর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ব্রিগেড করতে পারে না।
আপনি সর্বভারতীয় সংগঠন, সর্বভারতীয় নেতৃত্ব, তাদের উপরে গিয়ে আপনি সিদ্ধান্ত দিচ্ছেন যে ব্রিগেড করার প্রয়োজন নেই। আপনি কি ভারতবর্ষের নিজেকে একমাত্র নেতা মনে করেন? ভারতবর্ষের একমাত্র নেতা আপনি, আর কেউ নেই? আপনি নিজেকে জনদরদি ভেবেছেন একাই নিজেকে? মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আপনি যে কাজটা করেছেন, আমরা চাইব যে আপনি আপনার বক্তব্য থেকে উইথড্র করুন, আপনি আপনার বক্তব্য থেকে সারেন্ডার করুন, ফিরিয়ে নিন। আপনি ক্ষমা চান জাতির সামনে, আপনি বলুন যে আমার ভুল হয়ে গেছে, আমার কথা বলা ভুল হয়ে গেছে, এটা স্বীকার করুন। যদি স্বীকার না করেন, ইতিহাস কেউ কখনো মুছে ফেলতে পারবে না। এমনিতেই আপনি রাজনীতির রাজনীতি করেন, বা আপনার পাবলিক ফিগার, আপনার অরাজনৈতিক সাংগঠনিক যে পাবলিক ফিগার, সেইটাকে ব্যবহার করে একটা রাজনৈতিক পার্টির মন্ত্রিত্ব দখল করেছেন, সেইটার কারণে এমনিতেই আপনার বদনাম হয়ে আছে। এমনিতেই মানুষ আপনাকে কি বলা যায়, অনেক কিছুই বলে, সেটা আমি আর মুখে প্রকাশ করছি না। কিন্তু আজকে যে আপনি যে কাজটা করলেন, জাতির সঙ্গে যে গাদ্দারিটা করলেন, এই ইতিহাসকে আপনি মুছে ফেলতে পারবেন? এই ইতিহাস কিন্তু আপনি মুছতে পারবেন না। আপনি আগামীতে চিন্তা করুন, এমন একটা সময় যদি আপনার আসে, আপনাকে তো ওই সন্দেশখালিতে একবার মানুষেরা আপনার উপরে, আপনার পার্টির লোকেরাই আপনার উপরে নাকি আক্রমণ করেছিল। যাই হোক, তার সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু আজকে এমন একটা কাজ আপনি করেছেন যেখানে আপনার সারা বাংলার বুকে, যেখানে আপনাকে মানুষ গেলে সম্মান করে, হয়তো এরপরে মানুষ গেলে আপনাকে থুতু মারবে, আপনার দিকে থুতু নিক্ষেপ করবে, আপনাকে দেখে ঘৃণা করবে মানুষ। তার কারণ আজকে ব্রিগেড সমাবেশ, এটা তো সবার স্বার্থ জড়িয়ে আছে। আর যারা যারা নেতৃত্ব রয়েছে, কেউ তো এখানে ইগো দেখাচ্ছে না কেউ। আরে কেউ সামনে না যেতে পারে, কাউকে আমন্ত্রণ না জানানো হতে পারে, তাতে কিসের সমস্যা? আগামীকালকে আমাদের সোহাই সোহাই মার্কেটে ব্রিগেড সমাবেশের প্রচারে একটা প্রোগ্রাম হচ্ছে। সেখানে আমাকে বলা হয়নি, ডাকা হয়নি, আমার আব্বাকে ডাকা হয়নি, বলা হয়নি। তার জন্য তো আমি একবারও দুঃখ পাইনি, একবার আফসোস করিনি। করুক না, সবাই সব জায়গা থেকে করুক, যে যেখান থেকে পাচ্ছে সে সেখান থেকে করুক, ব্রিগেডের জন্য, জাতির জন্য, সবার জন্য, কোনো সমস্যা নেই। নিজের পরিচয় পরিচিতির জন্য, নিজেকে নেতৃত্বের জায়গা টিকে রাখার জন্য, বা নিজের মন্ত্রিত্বের চেয়ার ধরে রাখার জন্য আপনি এই কাজটা করলেন। আপনি কি ধরে রাখতে পারবেন? ইয়াজিদ কি করেছিল সবাই জানে। এই রাজত্বের চেয়ার এজিদ ধরে রাখার জন্য কাকে না হত্যা করলো, আর মক্কা মদিনায় কি না ধ্বংসযজ্ঞ চালালো। শেষ পর্যন্ত সে কি তার চেয়ার ধরে রাখতে পেরেছিল? 4 বছর বয়সে তার অপঘাতে মৃত্যু হলো, চরম কষ্টে তার মৃত্যু হয়ে গেল। তো এইসবগুলো আমি আপনাকে জ্ঞান দেওয়ার মতো ব্যক্তিত্ব রাখি না, আপনি আমার থেকে অনেক বেশি জ্ঞানী, কিন্তু জাস্ট কথাগুলো মনে পড়ছে খুব, তাই বলছি। আমি আবেগের কোনো কথা বলছি না, আবেগে চলা আমি একদমই পছন্দ করি না। আমি আপনার পদক্ষেপকে, আপনার নেতৃত্বকে আমি সম্মান জানাই। আপনার নেতৃত্ব, আপনার যে ব্যক্তিত্ব আছে, সেই ব্যক্তিত্ব অনেক বড় ব্যক্তিত্ব। এটা যেমন যে কোনো ব্যক্তির হতে হয় না। আপনার তার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু আপনি নিজেকে এইভাবে নিজের শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য জাতির কাছে আপনি গাদ্দার হিসেবে পরিচয় দেবেন না, এবং নিজের ইমেজ নষ্ট করবেন না। আর ইমেজ নষ্টটা অনেক পরের কথা, বড় কথা হচ্ছে যে জাতির কাছে আপনি যে গাদ্দার হিসাবে পরিচয় পেয়ে গেছেন বা পরিচয় পাচ্ছেন, সেইটা কি কোনো ভালো বার্তা দিচ্ছে না। আমরা চাইব, অনেকে এই মুহূর্তে দাবি তুলেছে অনেকে, যে জমিয়ত উলামা হিন্দ এই মুহূর্তে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বরখাস্ত করছে না কেন। এই দাবি অনেকদিন আগে থেকেই উঠেছে, কিন্তু আমি সেই রকম কোনো দাবি রাখতে চাই না, বা সেই রকম কথা আমি বলতে চাচ্ছি না। কারণ আপনার মধ্যে যে ব্যক্তিত্ব আছে, সেই ব্যক্তিত্ব পশ্চিমবাংলার মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিত্ব আছে। আপনি জমিয়ত উলামা হিন্দ পরিচালনা করেন খুব ভালোভাবে, অসুবিধা নেই, সেটা আমরা জানি। কিন্তু কথা হচ্ছে, আপনি ব্যক্তি স্বার্থ ধরে রাখার, আপনি ব্যক্তি স্বার্থটা আপনি বড় করে দেখছেন, এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় লজ্জার বিষয় এবং দুঃখের আফসোসের বিষয়। কারণ নেতৃত্ব হচ্ছে আল্লাহ পাকের দেওয়া একটা বড় নিয়ামত, রহমত। আর নেতৃত্ব যখন ভুল পথে পরিচালিত হয়, তখন গোটা জাতি কিন্তু ক্ষতির মুখে পড়ে যায়, ধ্বংসের মুখে চলে যায়, ধ্বংসের দিকে চলে যায়। আজকে আপনি নেতৃত্ব আমাদের, আজকে আপনি যদি একটা কোনো ইতিবাচক কোনো কথা বলতেন ব্রিগেড সমাবেশ সম্পর্কে, তাহলে সেটা কত ভালো হতো, কত না সুন্দর হতো। আপনি কিন্তু সবার কাছে কিন্তু প্রিয় হয়ে যেতেন। আপনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলি, গোটা বাংলার তবলিগ, ফুরপুরা, আহলে হাদিস সবার কাছে প্রিয় হয়ে যেতেন,
সবার কাছে নেতৃত্বের মর্যাদা পেতেন, হয়তো আপনার পার্টিতে আপনার নাম খারাপ হতো, হোক না, তাতে সমস্যা কি? পার্টিকে চিরকালের জন্য না আপনার জাতিস্বার্থ চিরকালের জন্য? যাই হোক, কথা মানে কত বলবো, বলতে বলতে আগে আবেগে অনেক কথা চলে আসছে। যদিও আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে জ্ঞান দেওয়ার মতো কোনো ব্যক্তিত্ব নই, আমি অনেক ক্ষুদ্র, তার থেকে অনেক কিছু শিখি বা শিখেছি। কিন্তু যেই হোক না কেন, সে আজ আগামীকাল যদি ফুরফুরা শরীফের বড় কেউ যদি মানে গাদ্দারি করে, বা অন্য যে কেউ হোক না কেন, বসিরহাটের এদিকের কোনো মানুষ বা কোনো নেতৃত্ব কেউ যদি গাদ্দারি করে, তার বিরুদ্ধে কথা বলতেই হবে। গাদ্দারি করলে কাউকে ছাড় দেওয়া যাবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। আব্বাস সিদ্দিকী সাহেবের বিরুদ্ধে আমি ধারাবাহিকভাবে লেখালেখি করছি এই ব্রিগেড সমাবেশের বিরোধিতা করার জন্য। আমি করব, তাতে আমাকে যে যাই বলুক, তাতে কোনো সমস্যা নেই। তার কারণ জাতির স্বার্থ আমার কাছে সবচেয়ে বড় স্বার্থ। আজকে একটা কথা বলি যে উভয় জমিয়ত কেন্দ্র থেকে আরশাদ মাদানী সাহেবের অনুসারী বা সমর্থকরা এবং মাহমুদ মাদানী সাহেবের সমর্থকরা, এই জমিয়তের যে দুটো ভাগ হয়ে গেছিল, এই দুটো জমিয়ত এক হয়ে আবার কাজ করছিল এবং মাওলানা আরশাদ মাদানী সাহেবকে, হজরতকে আমিরুল হিন্দ হিসাবে মেনে নিয়ে সবাই এক ছাতার তলায় কাজ করছিলাম বা করছিল। আপনিও কলকাতার বুকে উভয় জমিয়ত মিলে অনেক মিটিং সিটিং করেছেন, কিছু কমিটি করেছেন, এটা খুবই ইতিবাচক দিক ছিল। কিন্তু হঠাৎ করে আপনি মানে শুধুমাত্র মন্ত্রিত্বের চেয়ারের প্রতি আপনার এত লোভ কেন? মন্ত্রিত্বের চেয়ার ধরে রাখার জন্য হট করে আপনি একটা কথা বলে দিলেন যে আমি একমাত্র জমিয়ত উলামায়ে, আর যারা জমিয়ত করে তারা জমিয়ত না, তারা সংগঠন না, তারা অমুকের গ্রুপ তমুকের গ্রুপ। এটা আপনার বলা শোভা পায়? কোনো জ্ঞানী মানুষের পরিচয় এটা? কোনো জ্ঞানী মানুষের পরিচয় নয় এটা। আমরা উভয় জমিয়ত মিলে কারি শামসুদ্দিন সাহেবের নেতৃত্বে কলকাতাতে আপনার হেলাল কমিটিতে ছিলাম, আপনি সেখানে ছিলেন। উভয় জমিয়ত মিলে আমিরে বাঙ্গাল নির্বাচিত হলো। আপনার কারি শামসুদ্দিন সাহেব ছিলেন, আপনি ছিলেন, আপনার মঞ্জুর আলম সাহেব আমিরে বাঙ্গাল নির্বাচিত হয়েছেন, হাজিবুদ্দিন সাহেব নায়েবে আমিরে বাঙ্গাল নির্বাচিত হয়েছেন। খুব ভালো, এটা ইতিবাচক দিক ছিল। কিন্তু আপনি আজকে আবার ফাটল ধরালেন, আজকে আপনি আবার মানে মিথ্যা বিষোদ্গার করলেন। আজকে জমিয়তের দুটো ভাগ হওয়ার পিছনে যে দুর্নীতির ইতিহাস রয়েছে, সেটা যদি কেউ সামনে নিয়ে আসে, সামনে যদি চলে আসে, আপনি মুখ দেখাতে পারবেন? কথা বলার সময় হুশ করে বলা উচিত। ব্যক্তিত্ব অনেক বড় হয়ে গেলে তখন কাছের নজর অন্ধ হয়ে যায়, আপনারও সেই রকম ঘটছে। তো যাই হোক, আগামী ব্রিগেড সমাবেশ সম্পর্কে আমার উদাত্ত আহ্বান থাকবে। উদাত্ত আমার মানে এটা মানে আমার এই বক্তব্য থাকবে, মন্তব্য থাকবে। আমি একজন ক্ষুদ্র ব্যক্তি হিসাবে, ক্ষুদ্র একজন মানুষ হিসাবে, মানে আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাতে কোনো সমস্যা নেই। আমি পশ্চিমবাংলার একজন নাগরিক, একজন কোরআন হাদিসের ছাত্র এবং একজন মুসলিম। আমার মুসলিম জাতির জন্য আমার অন্তর প্রাণ কাঁদে। সেই জায়গা থেকে আমি বলছি, আমার কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি কিছু বলছি না। আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমি কোনো নেতা কিছুই না। আমি জাস্ট যারা সর্বভারতীয় নেতৃত্ব, যারা বাংলার নেতৃত্ব, যারা জাতির স্বার্থে যারা নেতৃত্ব দেন, তাদের সমর্থন আমি করি, তাদের পিছনে আমি আছি, তাদেরকে সমর্থন করি। তো আজকে বাংলার বুকে ব্রিগেড সমাবেশের জন্য যে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন যে সমস্ত নেতৃত্বগণ, আহ্বায়কগণ, কনভেনারগণ, ফুরফুরা শরীফ থেকে শুরু করে বসিরহাট পর্যন্ত সবাইকে আমার অন্তরস্থল থেকে আমি তাদেরকে ভালোবাসা এবং দোয়া তাদের জন্য। এবং শেষ কথা, যে আগামী 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে, যে কোনো প্রকারে সফল করতে হবে। তাতে যে কেউ বাধাধিকার, যে কেউ বিরোধিতা করুক না কেন। আর একটা শেষ কথা, আমার অন্তর থেকে যেটা আমি অনুভব করতে পারছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে দেখাবেন, আগামী 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশে এত পরিমাণ বাংলার মানুষ উপস্থিত হবে, এত পরিমাণ লোক হবে, সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ, আব্বাস সিদ্দিকী সহ যারা রয়েছেন, এদের মুখ পুড়ে যাবে ইনশাআল্লাহ। এদের মানে এমনি তো জাতির সামনে এদের মুখোশ উন্মোচন হয়ে গেছে। আর একদিন কোনো দিন আমি লাইভে বলবো যে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী এরা কি বিজেপির দালালি করেছে, কিভাবে দালালি করছে এখনো পর্যন্ত, সেটা না হয় আর একদিন বলবো। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে নিয়ে বললাম যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আপনি আগামী 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশকে কোনো রকমই কোনো প্রভাব আপনি ফেলতে পারবেন না ইনশাআল্লাহ, বরঞ্চ আপনার মুখ পুড়ে যাবে, আপনার মুখে চুনকালি পড়বে। এটা আপনি মানে ইনশাআল্লাহ আল্লাহ পাক দেখাবে। আমাদের হাসান লিখছে প্রতিবাদ ঠিক আছে, কিন্তু
প্রতিবাদ ঠিক আছে, কিন্তু কিছু কিছু কথা খোলা ময়দানে চলে না। আরে হাসান, আমি ভাই খোলা ময়দানে কি বললাম? মাওলানা চৌধুরী সাহেব খোলা ময়দানে বলতে পারলেন যে আসাদ মাদানী সাহেবের সংগঠনটা সংগঠন নয়, ওটা গ্রুপ। আর আমি খোলা ময়দানে তার প্রতিবাদ করলে দোষ? ভাই নজর ঠিক করো ভাই, এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তো আমি এমন কিছুই বলিনি যে কোনো ভিতরের কথা কিছু বলিনি, আমি শুধু ইঙ্গিত দিয়েছি যে ভিতরের কথা যদি সামনে চলে আসে চৌধুরী সাহেব মুখ দেখাতে পারবেন না, ঠিক আছে? যে এতটুকুই বললাম যে আপনার এই নতুন করে জমিয়তের মধ্যে ফাটল ধরানোটা এটা আপনার উচিত হয়নি, এটা খুব খারাপ বাজে বার্তা, ঠিক আছে? তো আমি শেষে এটা একটাই কথাই বলবো যে আগামী ২৬ এপ্রিল ব্রিগেডের মহাসমাবেশের যারা বিরোধিতা করছেন, সে আব্বাস সিদ্দিকী থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব পর্যন্ত, এরা 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 মানে এদের সকলের মুখ পুড়ে যাবে ইনশাল্লাহ। এত পরিমাণ লোক হবে, এত পরিমাণ উপস্থিতি হবে, তখন সবার মুখ পুড়ে যাবে, এরা কেউ কিছুই করতে পারবে না ইনশাল্লাহ। তখন সেই দিন মানে প্রমাণ হবে ইনশাল্লাহ। আর যারা আজকে মানে হয়তো অনেকে টুকটাক এই চৌধুরী সাহেবের বার্তার কারণে অনেকের হয়তো মন ভেঙেছে বা অনেকে হয়তো আঘাত পাচ্ছেন, আমিও আঘাত পাচ্ছি, আমারও একটু মনে আঘাত লেগেছে, কিন্তু সেটা কিছু করার নেই, মনের আঘাত মনেই রেখে দিতে হবে। আগামীতে আমরা একটা কথাই মনে রাখতে হবে যে আমরা সবাই এক, আমরা সবাই মুসলমান, কলেমার সম্পর্ক আমাদের সকলের, কলেমার সম্পর্কে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অনেকে আমাকে বলে যে ভাই তুমি কতগুলো সংগঠন পরিবর্তন করলে, কোন সংগঠন তুমি কোন দলের, তুমি তবলিগ না ফুরফুরা না আলে হাদিস না কি না কোন, ভাই এইসব প্রশ্ন কেন? আমি যে মুসলমান, আমি যে একজন কলেমা পড়া মুসলমান, আল্লাহ এবং তার রসুলের উপর ইমান এনেছি, এতটুকু কি যথেষ্ট নয় আমার তোমাদের জন্য? তো দলবাজি ফেরকাবাজির সময় আর নেই। দলবাজি ফেরকাবাজি করতে করতে তাতারিরা একসময় বাগদাদের মুসলমানদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছিল, আজকে আমাদেরও কিন্তু সেই অবস্থা দিকে এগোচ্ছে। আজকে আমরা দলবাজি ফেরকাবাজি যেভাবে করছি, ব্যক্তি স্বার্থের দিকে যেভাবে লক্ষ্য রাখছি, ব্যক্তি স্বার্থের কারণে জাতিকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছি, আমাদের অবস্থা কিন্তু ওই তাতারিদের হত্যাযজ্ঞের দিকে এগিয়ে যাচ্ছে। ফিলিস্তিনদের যে অবস্থা হয়েছে তার সূচনা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। মায়ানমারের সূচনা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং অন্ধত্ব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমরা কাউকে অন্ধত্ব অনুসরণ করবো, অন্ধ অনুসরণ করবো না, অন্ধত্ব আমরা বর্জন করে চলবো, সে যে কেউই হোক না কেন। প্রত্যেকের প্রতি নিজ নিজ জায়গা, আপন আপন জায়গায় আমি প্রত্যেককে সম্মান করি, আজও করছি, আগামীতেও করব, কিন্তু কোন রকম কোনো জাতির সঙ্গে গাদ্দারি, ব্যক্তি স্বার্থের কারণে জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া, এগুলোর বিরোধিতা আজও করছি, আগামীতেও করবো ইনশাআল্লাহ। যাই হোক, এই বলে আর আগামী ২৬ এপ্রিল ব্রিগেড সমাবেশকে সফল করার আন্তরিক আহ্বান এবং প্রচেষ্টা নিয়ে আজকে লাইভ শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুক, সুমতি দান করুক। আগামী ২৬ এপ্রিল আল্লাহ পাক রব্বুল আমিন ব্রিগেড সমাবেশকে সফল করুন, আল্লাহুম্মা আমিন। এখানেই বক্তব্য শেষ করছি। আচ্ছা, এখানে কেউ একজন ভাই অনেক লম্বা একটা আর্টিকেল লিখেছেন, তো আমি কিভাবে পড়বো? অন্যের চৌধুরী সাহেব, তাহলে বোর্ড কি আপনার কথা শুনছে না? আজ আপনি যার তামাককে লাইভ করেছেন। আচ্ছা, যাই হোক, এখানে অনেক হয়তো ইতিবাচক কথা লিখেছেন ভাই। লিখনে কে লিখেছেন? লেখক মোহাম্মদ তরিকুল ইসলাম। ধন্যবাদ ভাই তরিকুল ইসলাম। ওনাকে জমিয়ত থেকে বাদ দিন, অনেক ভালো আলেম আছে, তাদের নিন। হ্যাঁ ভাই, জমিয়ত থেকে বাদ দেওয়ার তো আমরা কেউ নই। আসলে জমিয়ত থেকে বাদ দেওয়ার মতো যারা আছেন তারা দিল্লিতে থাকেন বা উত্তরপ্রদেশে থাকেন, মাওলানা মাহমুদ মাদানী সাহেব, ঠিক আছে? তো মাওলানা মাহমুদ মাদানী সাহেবকে পরিচালনা করেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। যারা জানেন না তাদেরকে এটা জানিয়ে রাখলাম যে যারা বারবার দাবি করেন যে জমিয়ত থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে বরখাস্ত করা হচ্ছে না কেন, আরে ভাই, বরখাস্ত করা হবে কি করে? আপনি মানে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবই আপনার মাওলানা মাহমুদ মাদানী সাহেবকে মানে কি বলা যায়, পরিচালনা করেন, ঠিক আছে? মানে ইনি ওনাকে আর কি দিক নির্দেশনা দেন। তো মুরিদ হয়ে পীরকে বরখাস্ত কেউ করতে পারে? ঠিক আছে, মাওলানা মাহমুদ মাদানী সাহেবের পীর হচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। এটা যারা জানেন না তারা আজকে জেনে নিন। তো এটা সম্ভব নয়, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে জমিয়ত থেকে বরখাস্ত করা কখনোই সম্ভব নয়, ঠিক আছে? আর চৌধুরী সাহেব খুব একটা খারাপ মানুষ না, আমি ওনাকে খুব পছন্দ করি এবং ওনার নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা আছে, সেই যোগ্যতাটা
মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু ব্যক্তি স্বার্থের কারণে উনি এবং মন্ত্রিত্বের চেয়ারে ধরে রাখার জন্য উনি অনেক বড় মূল্য দিচ্ছেন, জাতির সামনে গাদ্দার পরিচয় দিতেও কোনটা বোধ করছেন না। এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। এখানে অনেকে হয়তো চৌধুরী সাহেবের ফ্যান ফলোয়ার্স থাকতে পারেন, ভাই কিছু করার নেই, মনে দুঃখ পাওয়ার কোনো জায়গা নেই। তার কারণ জাতির স্বার্থ সবচেয়ে বড় স্বার্থ, ঠিক আছে? আজকে জাতির স্বার্থের জন্য মানে যে জাতির স্বার্থের ক্ষতি করবে, গোটা জাতির ক্ষতি যার দ্বারাই হবে, তার বিরুদ্ধে মুখ খুলতে হবে, এটা কিছু করার নেই, ঠিক আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুক, সঠিক পথে পরিচালিত করুন। আর আল্লাহ নবীর একটা হাদিস রয়েছে যে যত দিন যাবে তত খারাপের দিকেই এগোবে, ভালো আর কিছু আসবে না। তো সেটা ভেবেই আমাদেরকে পথ পরিষ্কার করতে হবে, চলতে হবে, এবং অন্ধত্ব অনুসরণ করা যাবে না। যাই হোক, এক কথা অনেকবার বলা হয়ে যাচ্ছে, আমি আর কথা বাড়াতে চাইছি না, লাইভটা এখানেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, ব্রিগেড সমাবেশকে সফল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।